পাশেই দাঁড়ালেন অধ্যক্ষ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কারণ তাদের পিজিটিদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের তোলা গাফিলতির অভিযোগকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন খোদ অধ্যক্ষই। প্রসূতি মৃত্যুতে জুনিয়রদের কোনো গাফিলতি ছিল না। এনএমসির গাইডলাইন মেনে সিনিয়রদের তত্ত্বাবধানে কাজ করেছিলেন 7 পিজিটি। ওটি রেজিস্ট্রার সিসি ফুটেজেও তার প্রমাণ মিলেছে। 7 পিজিটি সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পাঠালেন মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষ মৌসুমী নন্দী। জুনিয়র ডাক্তারদের দাবিকেই কি সমর্থন করলেন অধ্যক্ষ? প্রশ্নের মুখে স্বাস্থ্য ভবনের সাসপেনশন নির্দেশিকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাসপেনশন নিয়ে কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো। কেউ যদি মনে করেন তার দায়িত্বটা পালন করবেন না, সেটা কি আপনারা কোনোভাবে জাস্টিফাইড করতে পারেন? সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আজ মেদিনীপুর কাণ্ডে সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকদের কি তাহলে পাশে দাঁড়ালেন অধ্যক্ষ? কারণ তিনি বলছেন যে ওই পিজিটিরা তারা মানে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটাকে উড়িয়ে দিচ্ছেন তিনি। দেখো তনিষ্ঠা, মুখ্যমন্ত্রীর বক্তব্যের একেবারে শেষ যে লাইনটা সেটা কি, তিনি বলছেন আপনারা কি জাস্টিফাই করতে পারেন। আর অধ্যক্ষ কি বললেন? অধ্যক্ষ বললেন জুনিয়র চিকিৎসকেরা যে চিঠি ডিএমকে লিখছেন সেটাকে ফরওয়ার্ড করেছেন নিজের সিলমোহর দিয়ে, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের বক্তব্যে সিলমোহর পড়ল অধ্যক্ষ মৌসুমী নন্দী। তাহলে সেটা কি জাস্টিফাই করা হলো না? কি আছে সেই বয়ানে? বয়ানে বলা আছে যে সিনিয়রদের সুপারভিশনে এনএমসির গাইডলাইন মেনেই তারা অপারেশন করেছিলেন। তাহলে সুপারভিশন যদি ছিল তাহলে সিনিয়রদের অনুপস্থিতির প্রশ্ন আসছে কোথা থেকে? দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী কথা হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেখানে জুনিয়র চিকিৎসকরা বলছেন যে সিসি ফুটেজ ওটির রেজিস্টারের তথ্য সে কথা বলছে, বিএসটির তথ্য নয়, কিন্তু রোগীর চিকিৎসা সংক্রান্ত বিবরণী যে নথি তার তথ্য নয়, ওটি রেজিস্টারের তথ্য এবং সিসি ফুটেজ, এই দুটোকে প্রাথমিক তদন্তের আওতায় এনে তারপরে তো সাসপেনশনের বিষয়ে এগিয়েছিল রাজ্য প্রশাসন। তাহলে সেটা যখন চিঠিতে লেখা আছে, সেখানে যদি অধ্যক্ষ ফরওয়ার্ডেড টু ডিএমই করেন এবং সেখানে যদি তার নামের সিলমোহর পড়ে, তাহলে পরোক্ষভাবে তো সেই বক্তব্যে তার যে প্রচ্ছন্ন সমর্থন রয়েছে সেই বিষয়টা প্রতিফলিত হয়। তার কারণ এখনো পর্যন্ত মেদিনীপুর মেডিকেল কলেজ ইনিশিয়ালি যে রিপোর্ট জমা দিয়েছিল, যেদিন তদন্ত কমিটি গঠন করা হয় ঘটনার পরপরই, তার যে রিপোর্ট তা কিন্তু স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেনি। সেই রিপোর্টে কি ছিল? তাহলে কি সেই রিপোর্টে অন্য কথা ছিল? এখন এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে সৌরভ। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দেবব্রত, একটু জুনিয়র চিকিৎসকদের জিজ্ঞাসা করো না এই চিঠির পরিপ্রেক্ষিতে তাদের কি বক্তব্য? অধ্যক্ষ তো তাদের পাশেই দাঁড়ালেন মনে হচ্ছে চিঠি দেখে। একদমই, আমি সরাসরি এই প্রশ্ন নিয়ে চলে যাব। তবে তার আগে একটা ছবি দেখাতে বলবো আমার সহকর্মীকে, যে আন্দোলনের যে তীব্রতা বাড়ানোর কথা তারা বলেছিলেন, কিন্তু ইতিমধ্যেই দেখো যখন অবস্থান মঞ্চে বসেছিলেন কিন্তু আস্তে আস্তে সেই পোস্টার হাতে নিয়ে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন বা আন্দোলন শুরু করেছেন আবার নতুন করেও বলা যেতে পারে। এবং এই প্রশ্ন নিয়ে সরাসরি যদি এই যারা আন্দোলন করছেন তাদের কাছে যদি একবার চলে যায়, হ্যাঁ, আপনারা ছিলেন, কাজ করছেন, তারপরেও একটা টার্ম হয় ভিক্যারিয়াস লায়াবিলিটি বলে, যেটার আন্ডারে যেটার মানে হলো আমরা সিনিয়রদের আন্ডারেই কাজ করি। যারা পিজিটিরা তারা সিনিয়রদের আন্ডারেই কাজ করে। তো কোন চিঠিটা বলুন? সুপার চিঠি দেননি। দেখুন, আমরা আমাদের সিস্টেমকে অর্থাৎ প্রিন্সিপাল ম্যাডাম এমএসভিপি স্যারকে বোঝাতে এইটুকু সক্ষম হয়েছি যে পিজিটিদের অন্যায়ভাবে যে সাসপেনশন করা হয়েছে এটা করা যায় না। কারণ হচ্ছে আমরা কাজ করি সিনিয়র ডাক্তারদের অধীনে এবং মেডিকেল সায়েন্সে ভিগিরিয়াস লায়াবিলিটি বলে একটা কথা রয়েছে, যেখানে বলা হয়েছে সমস্ত পিজিটি অর্থাৎ শিক্ষানবিশরা
সিনিয়র ডাক্তারদের অধীনে কাজ করবে। আমরা সেই কাজটুকুই করেছি এবং শুধু তাই নাই, আমরা 24/7 আমাদের ডিপার্টমেন্টে পড়ে থেকে আমরা পেশেন্টদের সেবা দিয়ে যাই। তারপরেও আমাদের অন্যায়ভাবে সাসপেনশন, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। তাই আমরা প্রিন্সিপাল ম্যাডামের কাছে এসেছিলাম। প্রিন্সিপাল ম্যাডাম আমাদের সপক্ষে লেটার লিখে ফরওয়ার্ড করেছেন ডিএমইকে। আমরা অর্থাৎ বোঝাতে পেরেছি যে প্রিন্সিপালকে ম্যাডামকে যে আমরা কোনো অন্যায় করিনি, আমাদের সাসপেনশন করা উচিত নয়। এরা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন তাদের বক্তব্য যে যেভাবে তারা কাজ করেন আরএমওর সুপারভিশনে যেভাবে কাজ করেছেন সেভাবেই কিন্তু তাদের যে নিয়ম এনএমসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারেই কিন্তু তারা কাজ করেছেন। তা সত্ত্বেও তাদেরকে সাসপেনশন লেটার পেতে হলো কেন, এই প্রশ্নটাকে সামনে রেখেই কিন্তু তারা আন্দোলন শুরু করেছেন এবং সেই আন্দোলন কিন্তু তীব্রতা বাড়ছে, সেটা বলা যেতেই পারে এখানকার ছবি দেখে। বেশ, ধন্যবাদ দেবব্রত। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদের। গোয়ালপুরে পুলিশকে গুলিকাণ্ডে ধৃত সাজ্জাকের এক সহযোগী। পুলিশের জালে ধৃত শেখ হযরত। শুধু আব্দুলই নয়, সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল হযরতও, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। হযরত ধরা পড়লেও এখনো অধরা আর এক অভিযুক্ত আব্দুল। আরো বিস্তারিত জানবো, সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, আর কারা কারা ছিল এই সাজ্জাককে, আর কারা কারা পালাতে সাহায্য করেছিল এবং তাদের বিষয়ে এখন অব্দি কি জানা যাচ্ছে? কোথায় তারা গা ঢাকা দিয়ে রয়েছে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ তদন্তে নেমে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে সাজ্জাক আলমকে পালাতে সাহায্য করেছিল মূল যে সাহায্যকারী তা কিন্তু শেখ হযরত এবং তার সঙ্গে কাজ করেছিল আব্দুলও। শেখ হযরত কিন্তু গত বুধবার যখন আদালত চত্বরে সাজ্জাক গুলি চালিয়ে পালিয়েছিল তখন এই কোর্ট চত্বরে দাঁড়িয়ে সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল এই শেখ হযরতই। এমনকি তাকে বাইক দিয়ে বাংলাদেশের দিকে কোন রাস্তা দিয়ে পালাবে, কিভাবে পালাবে, এই যাবতীয় দিক নির্দেশ করে দিয়েছিল কিন্তু এই পুলিশের হাতে যে নতুন জলে যে নতুন ধরা পড়েছে অর্থাৎ হযরত সে। অর্থাৎ পূর্ব পরিকল্পনা, কিভাবে পরিকল্পনা করা হয় সবকিছু কিন্তু হযরতের দ্বারাই হয়েছিল বলে তদন্তকারীরা ইতিমধ্যে তদন্তে জানতে পেরেছেন। আজ সকালে গোয়ালপুরের একটি জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মূলত অস্ত্রের সাপ্লাই করা, অপরাধীদের বা দুষ্কৃতীদের বিভিন্ন গাড়ি সাপ্লাই করা, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করা বা বাংলাদেশে পালাতে সাহায্য করা, যাবতীয় কাজ এই শেখ হযরতের বিরুদ্ধে রয়েছে বলে পুলিশ তদন্ত জানতে পেরেছে। একই সঙ্গে তোমাকে বলে রাখি, আব্দুলের খোঁজও শুরু করে দিয়েছে পুলিশ। মূলত মনে করা হচ্ছে হযরতকে জেরা করেই আব্দুলের খোঁজ পাওয়া যাবে। পুলিশ তদন্তকারী ইতিমধ্যে তাদের অনেক ধন্যবাদ তোমায়। এদিকে ডোমকলে পুলিশের ওপর হামলা, বন্দী ছিনতাইয়ে ধৃত মূল অভিযুক্ত। এই নিয়ে প্রাক্তন তৃণমূল প্রধান সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 5 জনের পরিচয় কি, কিভাবে গ্রেপ্তার করলো পুলিশ, কৌশিকের কাছ থেকে জানবো। কৌশিক, দেখো, যে ঘটনাটি ঘটেছিল একটা চোর সন্দেহ জিজ্ঞাসাবাদ এবং আটক গ্রেপ্তারের জন্য গেছিল দমকল থানার পুলিশ। সেই সময় কিন্তু এসআই পদমর্যাদার অফিসারের উপর আঘাত হানে এবং তাদেরকে ছিনিয়ে নিয়ে চলে যায়। সেই ঘটনায় প্রথমেই 4 জনকে গ্রেপ্তার করেছিল। তাদের মধ্যে ছিলেন যে বর্তমান পঞ্চায়েত সদস্য প্রাক্তন পঞ্চায়েত প্রধান, তিনিও ছিলেন। 4 জন গ্রেপ্তার হয়েছিলেন, তাদের মধ্যে 2 জন মহিলা ছিল এবং এই ঘটনায় কিন্তু আরো একজন মূল অভিযুক্ত যে পুলিশ মনে করছে যাকে, তিনি হচ্ছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী অর্থাৎ বর্তমান তৃণমূল নেতা। তাকে আজকে গ্রেপ্তার করেছে, ধৃতকে আদালতে তোলা হবে। যে পুলিশের উপর যে ঘটনা ঘটেছে তারপর থেকে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে যেখানে পুলিশ আক্রান্ত, সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে দেবে? সেই জায়গা থেকে আক্রান্ত হওয়ার পর থেকে কিন্তু পুলিশ কিন্তু যথেষ্ট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কৌশিকের সঙ্গে। আমরা পরবর্তী সময় আবারও যোগাযোগ করার চেষ্টা করব। দেখুন, পুলিশের উপর গুলি চালানোর 3 দিনের মধ্যে এনকাউন্টারে খতম সাজ্জাক। তৃণমূল কর্মী খুনের 1 সপ্তাহের মধ্যেই গ্রেপ্তার কালিয়াচকের ত্রাস জাকির। কিন্তু 1 মাসের বেশি অতিক্রান্ত। বাগুইয়াটির প্রমোটার কিশোর হালদারকে মারধরে এখনো অধরা মূল অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। এদিকে পুলিশের গুলিতে প্রাণ হারালো সাজ্জাক। 2 দিনের মাথায় ধরা পড়ে গেল মালদায় তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির। কিন্তু এই জাকির আগে ঠিক কি হুঁশিয়ারি দিয়েছিল একবার শোনাই আপনাদের। টাকা হাত খরচা লিবি, ওই রফিকও হাত খরচা লিবি, 10%, 15% টাকা লিছি, এগুলো বোঝা দেখছি রে। এবারে তোর কিনে আমি 20 দিন 1 মাস ভরা গাছে শুতেছি, পাপ করিনি তবু শুতেছি। তোকে প্রেসিডেন্ট করা, এটা হিসাব তোকে দিতে হবে। দেখুন, এই জাকির যে হুমকি দিয়েছিল
এবং যেটা ভাইরালও হয়েছিল সেই হুমকি হুঁশিয়ারি পরেই জাকিরকেও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি বেছে বেছে সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ? প্রভাবশালী বলেই কি ছাড় তৃণমূল কাউন্সিলরকে? পুলিশের ভূমিকায় প্রশ্ন প্রমোটার কিশোর হালদারের। 1 মাস 4 দিন অতিক্রম হলো, মূল অভিযুক্ত তোলাবাজ কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন 9 নম্বর ওয়ার্ড, এখনো পর্যন্ত ধরা পড়ল না। এদিকে বড় বড় আসামি ধরা পড়ে যাচ্ছে, কিন্তু এদিকে সমরেশের নেতৃত্বে যে রিভলভারের বার দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দিল, তোলা চাইলো, টাকাও দিলাম, অথচ সে এখনো পর্যন্ত ধরা পড়ল না। প্রভাবশালী কাউন্সিলর বলে এখনো পর্যন্ত সে ধরা পড়ছে না। খুব চিন্তিত, আতঙ্কিত। আজকে আমি আবার বাগুইহাটি থানায় যাব, কেসের কতদূর মুভমেন্ট কি হচ্ছে সেটা জানার জন্য। পুলিশ তো আমাকে ভরসা দিচ্ছে যে খুব তাড়াতাড়ি ধরবে, কিন্তু আমি এখনো পর্যন্ত সেরকম কিছু পাইনি বা দেখতে পাচ্ছি না, যত সময় না মূল অভিযুক্ত সমরেশ চক্রবর্তী অ্যারেস্ট হবে। আরো একটা খবর, মানে এমনও হয় ছেলে দুষ্টুমি করা খুন, ঘটনার পর থানায় আত্মসমর্পণ অভিযুক্ত মায়ের। ঠিকই শুনছেন, পুলিশ সূত্রে খবর মহিলা খুনের কথা স্বীকার করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন ছেলে দুষ্টুমি করছিল, বারবার বারণ করার পরেও বিরক্ত করছিল, তাই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে ছেলেকে খুন করেন। মৃত শিশু দেহ ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। ওর মা কি মেরে দিয়ে থানায় গিয়েছে? হ্যাঁ, মেরে গিয়ে থানায় গিয়ে সিলিন্ডার করেছে। আচ্ছা, যে আমার ছেলেকে মেরে। তারপর পুলিশ এসছে, পুলিশ ওকে নিয়ে বেশ প্রোটেকশন দিয়েই আনলো, ভালো করে কাউকে গায়ে হাত দিতে দিল না, আবার ভালো করে প্রোটেকশন দিয়েই নিয়ে চলে গেল। আমাদের উপর লাঠি চার্জ করছিল। আমরা সবাই ওই একটা রাগ, সবারই একটা রাগ, দুটো বাচ্চারা এইভাবে মেরেছে, সবাই বলছে ওকে ছেড়ে দাও, একটু ওকে ছেড়ে দাও, ওই হিসাবে পুলিশ সঙ্গে সঙ্গে লাঠি চার্জ করেছে। খবর আরো আছে একটা ছোট্ট ব্রেকের পর। পৌরসভার 12 নম্বর ওয়ার্ড, দাসপাড়া রোড। একরত্তি শরীর, বাসা বেঁধেছে মারণ রোগ, জীবনযুদ্ধে রানাঘাটের অস্মিকা। এটাই হাত জোর করে বলবো যাতে আমার মেয়েটা আর সুস্থ বাচ্চার মতো বড় হতে পারে। ওষুধের দাম 16 কোটি। 16 কোটি টাকা দাম। একটা ইনজেকশন আছে, 1.5 বছর বয়সের মধ্যে ওকে দিতে হবে। সামর্থ্য নেই পরিবারের, হাতে সময়ও কম। যত দিন যাচ্ছে ওর হাত পায়ে নড়াচড়া বা এগুলো আরো কমে যাচ্ছে। ক্রাউড ফান্ডিংই শেষ ভরসা। আপনারা প্লিজ আমাদেরকে সাহায্য করুন। সরকারকে অনুরোধ করব যাতে আমার মেয়েটা সুস্থ হয়, সেই পদক্ষেপ নিন। হাত বাড়াবেন বাংলার মানুষ। অস্মিকার পাশে TV9 বাংলা, মানুষের পাশে TV9 বাংলা।